দর্শক, ক্রাইম ওয়াচে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি মাকসুদুল হাসান। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। স্বামীর হত্যাকারীর সাথেই হাত মিলালেন মামলার বাদী। পুলিশি নির্যাতনে নিহত মিরপুরের ঝুট ব্যবসায়ী মাহবুবুর রহমান সুজনের স্ত্রী মমতাজ সুলতানা লুসির কথা বলছি। গেল পর্বে আমরা তাকে খুঁজে না পাওয়ার কথা বলেছিলাম, এবার তাকে পাওয়া গেল। কিন্তু এই মামলার ভবিষ্যৎ কি হবে তা বলতে পারছেন না কেউই, কারণ রক্ষকই এখন ভক্ষকের ভূমিকায়। তবে এ বিষয়ে বিস্তারিত যাওয়ার আগে দেখে আসি যাত্রাবাড়ি এলাকার কয়েল ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেনকে কিভাবে কারা হত্যা করে লাশ লাগেজে ভরে যাত্রাবাড়ি থেকে কুমিল্লায় ফেলে দিয়েছিল। এই বিষয়ে অনুসন্ধান করেছেন আমাদের বিশেষ প্রতিনিধি শফিক শাহিন। আবু হানিফ ও সাজেদা খাতুন ও স্মৃতিপর বৃদ্ধ বৃদ্ধা অঝোর ধারায় কাঁদছেন তারা। জীবনের পড়ন্ত বিকেলে বড় ছেলে জাহাঙ্গীর হোসেনকে হারিয়ে পাগল প্রায়। আক্ষেপ করে বললেন, এই বয়সে এসে ছেলের লাশ কাঁধে নিতে হবে ভাবতেই পারেননি। কি কারণে 4 ছেলে মেয়ের মধ্যে সবচেয়ে নির্ভরযোগ্য আর মিশুক ছেলেটিকে কেড়ে নিল পাষণ্ডরা? বয়সের কারণে কানে কম শুনলেও ছেলের আওয়াজ এখনো তার কানে বাজে। হত্যাকারীদের বিচার চাওয়া ছাড়া আর কি বা করার আছে তার? সিগারেট কেন, একটা পান কেন, একটা মদ কেন, তালি কেন, আড্ডা দেয় না। আমার বলার কি করলো মনে বুঝাইতাম পারি না। আমার বলা কিছু আড্ডা দিয়ে চললে এলে ব্যবসা চলতো না, আড্ডা চলতো কিন্তু আমার বলার করলো। আমি এটা বিচার চাই। আমার ছেলেরা ডাক দিয়ে লইয়া গেল, আমি এটার বিচার চাই। আমার বলা কই গেল, গিয়া ডাক দিয়ে লইয়া গেল, আমি এই বিচার চাই। একই অবস্থা জাহাঙ্গীরের মা সাজেদা খাতুনেরও। নিজের প্রথম নারী ছেঁড়া ধন চলে গেলেন না ফেরার দেশে। নিজে কেন বেঁচে আছেন এখন সেটাই তার কাছে বড় প্রশ্ন। আবার এই বাসা ফুলাটারে কে নিল, আমার ঘরে লইয়া যাইতে আল্লাহ। তবে তো মনে পারতাম যে আমার ঘরে আল্লাহ লইয়া গেছে, আমার নিল না আল্লাহ, আমার ফুলাটারে লইয়া গেল আল্লাহ। জাহাঙ্গীর হোসেন নিহত হয়েছেন 40 দিন হলো। অনুষ্ঠানের আয়োজন পুরো বাড়ির আঙিনা জুড়ে। পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন আর পরিবার সদস্যরা শুধু জাহাঙ্গীরকে নিয়েই আলোচনা করছেন। কেন মানুষটির জীবন কেড়ে নিল একদল মানুষরূপী হায়েনা? দিন যায়, রাত যায়, সময় গড়ায়, কিন্তু জাহাঙ্গীরের অনুপস্থিতি ভুলিয়ে দিতে পারছে না কিছু সময়ের জন্য। একসাথে হলেই কান্নার রোল পড়ে সবার মাঝে। যত দিন যাবে কান্নার এমন করুণ দৃশ্য যেন কোনোদিনই শেষ হবার নয়। তারপরও ক্রাইম ওয়াচ টিম কথা বলার চেষ্টা করে শোকাতুর এই মানুষগুলোর সাথে। তাদের একটাই চাওয়া, হত্যাকারীদের যেন বিচার হয়। কিসের জন্য মারলো, কি কারণে মারলো, এটা আমি জানতে চাই। কি উদ্দেশ্য মারলো? এই দিনটা আমি ফুলাবানকে ফালাইছে, কই গেছে আমার ভাই, এত কষ্ট করে করছে, গাড়ি বাড়ি সব কিলি আমার বাইরে মারলো। বিচার চাই আমি, আমার বুড়ি হতে বিচার চাই, আর কিছু বুঝি না। আমার হতে বিচার চাই। আমার আবু কি ভালো মানুষ ছিল, বুড়ি গিলে মারলো না। যারা আসামি ধরা পড়ছে ওদের কথা মতো তো ওরা নিজেরাই মারছে, কিডন্যাপের উদ্দেশ্যে মারছে, টাকার উদ্দেশ্যে মারছে, কিন্তু ওদের কাজে কর্মে আর টর্চারে দেখলো বোঝা যায় না যে ওরা টাকার জন্য মারছে। আমার তো মনে হয় ওর কোনো একটা থার্ড পার্সন জড়িত আছে যারা আব্বুকে মারাইছে। গত 11 জানুয়ারি সন্ধ্যার পর থেকে নিখোঁজ হন জাহাঙ্গীর হোসেন। বারবার মোবাইল ফোনে যোগাযোগ করেও কোনো সন্ধান না পেয়ে যাত্রাবাড়ি থানায় সাধারণ ডায়েরি করেন পরিবার সদস্যরা। যখন আমরা সেলফোন বন্ধ পেলাম, আমরা রাতে আমার কাকাকে, এমনকি আমাদের আত্মীয়স্বজন যারা সবাইকে জানালাম, সবার বাসায় কলিং করলাম, কার বাসায় পাইনি। পরে আমরা বিভিন্ন জায়গা, থানা, এমনকি হসপিটাল, বিভিন্ন জায়গায় গেছি যে কোথাও কোনো দুর্ঘটনা হয়ে রেখে ওরকম কোথাও কোনো জায়গা না। পরে আমরা থানা রাতে ডিটি করলাম, তাদেরও কোনো খোঁজখবর পেলাম না। যাত্রাবাড়ি থানায় যাই। যাত্রাবাড়ি থানায় যাওয়ার পরে আপনার ওখানে একটা জিটি হয়। জিটি হয়ে
আমরা র্যাব অফিসে বিভিন্ন আইন প্রয়োগ সংস্থার সাথে যোগাযোগ করি। তারপর শুরু হয় খুনিদের নাটকীয়তা। এক এক সময় তারা এক এক কথা বলেন জাহাঙ্গীরের পরিবারকে। 11:30 কি 12টার দিকে একটা মোবাইল ফোনে ফোন আসে, আপনার ভাইকে মুক্তিপণের জন্য 5 কোটি টাকা দিতে হবে। পরবর্তীতে 10 কোটি টাকা চাচ্ছে। পরের দিন আবার 12টা-1টা বাজে ফোন দিছে, তাও টাকা চাচ্ছে ওইভাবেই। আবার সন্ধ্যার সময় টাকা চাচ্ছে। মোবাইল ফোনে ওরা বলছে যে আমি এই জাহাঙ্গীর আমাদের কাছে আছে, আপনারা টেনশন করেন না, আপনারা ওই 5 কোটি টাকার ব্যবস্থা করেন, আমরা জাহাঙ্গীরকে ছেড়ে দেবো। কোনো আইনের কোনো সহযোগিতা নিয়ে না, নিলে তার ক্ষতি হবে। আমরা বলছি কোনো আইনের সহযোগিতা নেব না, জাহাঙ্গীর ভাই একটু কথা বলার সুযোগ দাও। যখন আমরা জাহাঙ্গীর ভাইয়ের সাথে কথা বলতে চাইছি তখন তারা কথা বলার সুযোগ দেয় নাই, লাইনটা কেটে দিচ্ছে যে আপনারা পরে আমি ফোন দিতেছি, পরে কথা বলুন। পরে আবার অনেকক্ষণ পরে মোবাইল খুলে বা আবার ফোন দেয়। তখন আবার বলি ভাই বলে যে টাকা ভাও করছেন, বলি যে হ্যাঁ ভাও করছি, বা টাকাটা রেডি রাখেন, আমি বলবো, যখন বলবো যেই জায়গায় বলবো আমি সেই জায়গায় নিয়ে আসবেন। এর দুদিনের মাথায় কারখানার এক কর্মচারীর মোবাইলে ফোন আসে। পরিবার সদস্যরা নিশ্চিত হন জাহাঙ্গীরকে বাঁচিয়ে রাখেনি দুর্বৃত্তরা। তো ঠিক মাগরিবের 2-3 মিনিট আগে কারখানার এক কর্মচারীর মোবাইলে ফোন বাজতেছে, বললো স্যার একটা মোবাইল আসতেছে, কি বলে ডেড বডি। আমি বললাম ঠিক আছে, মোবাইলটা নিয়ে আসো। তখন আমার কাছে নিয়ে আসলো। নিয়ে আসার পরে তখন ওনার সাথে আমি কথা বললাম, গরিপুর পুলিশ ফাঁড়ি ভাই, আমরা একটা ডেড বডি পেয়েছি। তো ডেড বডি পেয়েছেন, তো আপনি এই নাম্বারে কেন ফোন দিচ্ছেন? তখন তাকে জিজ্ঞাসা করে, ভাই এই নাম্বারটা এখানে পাওয়া গেছে। আমি কনফার্ম করি ওনাকে যে হ্যাঁ এটা আমার ভাই, আমার নাম মোহাম্মদ হুমায়ুন কবির, ওনার নাম মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, আমি ওনার মেজো ভাই, এটা আমার। তখন উনি বললো যে আপনি কি শিওর? আমি বললাম জি, এটা আমার ভাই। একটি হত্যাকাণ্ড থামিয়ে দিতে পারে পুরো পরিবারের স্বাভাবিক জীবনযাত্রা, যার জ্বলন্ত উদাহরণ জাহাঙ্গীরের পরিবার। তাকে ছাড়া কিছুতেই চলছে না পরিবারের হাল। দর্শক, কোথায় কিভাবে জাহাঙ্গীরকে হত্যা করলো খুনিরা? ঢাকা থেকে সুদূর কুমিল্লায় কিভাবে সবার চোখ ফাঁকি দিয়ে লাশ ফেললো তারা? এই হত্যাকাণ্ডের পরিকল্পনা হয়েছিল কোথায়? তুলে ধরা হবে তাও। দর্শক, আবারও ক্রাইম ওয়াচে আপনাদের স্বাগত। সহজ সরল জীবনযাপন আর ব্যবসায় উন্নতি কি কাল হলো জাহাঙ্গীরের? মুক্তিপণ আদায়কারীরা মুক্তিপণ না নিয়ে জাহাঙ্গীরকে হত্যা করল কেন? কি বলছে অভিযুক্তরা? তদন্তেরই বা অগ্রগতি কি? পোলার মশার কয়েল কারখানা। রায়েরবাগের এই জায়গাটিতে বহু বছর হলো জাহাঙ্গীর হোসেনের এই কারখানা। ছোট থেকে তিলে তিলে গড়ে ওঠা এই কারখানায় কাজ করেন শতাধিক শ্রমিক। মাথার ঘাম পায়ে ফেলে তৈরি করা এই কারখানার আয় দিয়ে ভালোই চলছিল জাহাঙ্গীরের পরিবার। মানুষকে দান খয়রাতও করতেন তিনি। হঠাৎ তার দিকে শকুনের দৃষ্টি। ঢাকা কেন্দ্রীয় কারাগারে বসে পরিকল্পনা হয় জাহাঙ্গীরকে আটকে রেখে মুক্তিপণ আদায় করার। পরিকল্পনাকারীরা একাধিক মামলার আসামি হিসেবে কারাগারে থাকা অবস্থায় সিদ্ধান্ত নেয় জাহাঙ্গীরকে অপহরণ করে কোটি টাকা আদায় করার। এই ক্ষেত্রে নিজের স্ত্রীকেই ব্যবহার করার পরিকল্পনা করে সৈকত সিন্ডিকেট। যে দুটো আসামি মেনলি ব্যবহার হয়েছে, এখন কার নির্দেশে ব্যবহার হয়েছে জানি না। তো ওই দুটা লোক ওই রায়েরবাগে এলাকায় থাকতেন। একটা লোক তো তার ওয়াইফকে দিয়ে তাকে ডাকে নেওয়া হয়েছে মুক্তিপণের জন্য, এবং পরিচিতি বিধায় তাকে মেরে ফেলা হয়েছে। জাহাঙ্গীর সাহেবের বন্ধু বান্ধব এবং অন্যান্য সোর্সের মাধ্যমে আমরা জানতে পারি তার পূর্ব পরিচিত আফসানা বেগম যাত্রাবাড়ি শহীদ ফারুক রোড এলাকায় থাকে। আফসানার স্বামী সৈকত আহমেদ কেন্দ্রীয় কারাগারে থাকাকালীন মিরপুর মডেল থানার আসামি নূর মোহাম্মদ এবং উত্তরা পূর্ব থানার একটি মামলার আসামি জহিরুদ্দিন ইউসুফ, এদের সাথে পরিচয় হয়। জাহাঙ্গীর সাহেব একদিন সৈকতের বাসায় যায়। তারা জাহাঙ্গীরকে আটকে বড় ধরনের একটা মুক্তিপণ পাওয়া যাবে সেই মর্মে তারা জাহাঙ্গীর আফসানাকে ব্যবহার করিয়া নতুন একটা মোবাইল এবং সিম কার্ড দিয়ে জাহাঙ্গীরকে তার বাসায় ডেকে নিয়ে আসে। এই সিন্ডিকেটের সদস্য জহির, পথিক, ইউসুফ, স্বাধীন আর নূর মোহাম্মদ।
সৈকতের স্ত্রী আফসানা মূলত বিউটি পার্লারের আড়ালে মুক্তিপণ আদায়ের আস্তানার রক্ষক ছিল। যাত্রাবাড়ির শহীদ ফারুক সড়কে নিজের বিউটি পার্লারে জাহাঙ্গীরকে ডেকে নেয় আফসানা। কথিত বিউটি পার্লার ঘুরে দেখে ক্রাইম ওয়াচ টিম। মুক্তিপণ আদায়ের ঘাঁটি হিসেবেই এটিকে ব্যবহার করা হতো বলে জানান তদন্ত কর্মকর্তা। তারা জাহাঙ্গীরকে হাত পা বেঁধে ফেলে এবং মুখে জাহাঙ্গীর চিৎকার করলে মুখে তারা টিস্যু পেপার গুঁজে দেয় যাতে চিৎকার শব্দ না যায়। জাহাঙ্গীরকে মুক্তিপণের জন্য জাহাঙ্গীরের মোবাইল ফোন ব্যবহার করে জাহাঙ্গীরের বিভিন্ন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে আসামিরা 5 কোটি টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের টাকা না পেয়ে একটা পর্যায়ে 12 তারিখ দুপুরবেলা তারা জাহাঙ্গীরকে সকলেই মিলে মেরে ফেলে। জাহাঙ্গীরকে আটকে রেখে মুক্তিপণ চাওয়া এবং পরবর্তীতে তাকে হত্যা করে লাশ গুম করার ক্ষেত্রেও কৌশলী ভূমিকা নেয় এই সিন্ডিকেট। জহিরের পরামর্শে আসামি নূর মোহাম্মদপুর কৃষি মার্কেট থেকে একটি রেন্টিকার থেকে মাইক্রোবাস ভাড়া করে এবং সৈকত এবং আফসানা মিলে একটি বড় লাগেজ কিনে আসামিকে কম্বলের ভিতর পেঁচিয়ে লাগেজে ভরে তারা দুপুরবেলায়, যেহেতু সকলেই রাস্তাঘাট ফাঁকা, তারা দুপুরবেলায় 13 তারিখ দুপুরবেলায় লাগেজ ভর্তি লাশটি গাড়িতে তোলে দাউদকান্দি থানাধীন আটিপাড়া রবি টাওয়ারের পাশে হাইওয়ের পাশে ফেলে চলে আসে। কিভাবে গাড়ি ভাড়া করে জাহাঙ্গীরের লাশ যাত্রাবাড়ি থেকে কুমিল্লায় নিয়ে যাওয়া হয়েছিল গ্রেপ্তারের সময় ক্রাইম ওয়াচ টিমকে তা বলেন এই সিন্ডিকেটের এক সদস্য ও একাধিক মামলার আসামি নূর মোহাম্মদ। গাড়িতে ছিল সৈকত, ইসুফ আর সৈকতের বউ আলের সাথে। কি বললো তারা আপনাকে? আবার বলছে আপনার এখানে দাঁড়ানো আসতেছে, আমরা একটু ইয়া দেবো, যেমন আপনি আপনাকে বলবো। তারপরে তারা কোথায় গেল? তারপর কোথায় যেতে বলতে মুক্তিপণ চাওয়া হলেও তা না নিয়ে জাহাঙ্গীরকে হত্যা করলো কেন চক্রটি? যখন তারা বুঝলো যে মুক্তিপণ পাওয়া যাচ্ছে না এবং এই অবস্থায় যদি জাহাঙ্গীর চলে যায় তাহলে আফসানা এবং সৈকত দের বাসা সে চিনে এবং জাহাঙ্গীর এসে পরবর্তীতে পুলিশ কিংবা তার বন্ধুবান্ধব নিয়ে আফসানা এবং সৈকতকে হ্যারাসমেন্ট করতে পারে। এই সন্দেহের প্রেক্ষিতে তারা জাহাঙ্গীরকে হত্যা করে। যে মাইক্রোবাস দিয়ে যাত্রাবাড়ি থেকে জাহাঙ্গীরের লাশ কুমিল্লায় নিয়ে গিয়েছিল অপরাধী চক্র, সেটি জব্দ করেছেন তদন্ত কর্মকর্তা। ইতিমধ্যে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে 164 ধারায় জবানবন্দি দিয়েছে 3 আসামি। তবে এখনো ধরাছোঁয়ার বাইরে আছে মূল পরিকল্পনাকারী ও আফসানার স্বামী সৈকত। আফসানার দেওয়া তথ্য এবং তাদের দেওয়া তথ্য মোতাবেক এই পর্যন্ত আমি 4 জন আসামিকে ধরতে সক্ষম হয়েছি। বাদ বাকি আরও 3 জন আসামি বিভিন্ন জায়গায় পলাতক আছে। তাদের ধরার জন্য আমি সর্বাত্মক চেষ্টা করতেছি। আশা করি তারা অল্প সময়ের ভিতরেই ধরা পড়বে, আমার বিশ্বাস। একজন তদন্ত কর্মকর্তার আন্তরিক চেষ্টায় জাহাঙ্গীর হোসেন হত্যা মামলাটি এখন তদন্তের শেষ পর্যায়ে। বাদী পক্ষের কাছে তিনি খুবই প্রিয়, তবে এর বিপরীত চিত্রও আছে। মিরপুর থানার বহিষ্কৃত এসআই জাহিদ, পল্লবী এবং মিরপুরে জনি এবং সুজন হত্যা মামলার আসামি সে। তার প্রভাব এতটাই যে কারাগারের ভেতরে বসেই সুজনের স্ত্রী মমতাজ সুলতানা লুসিকে নিজের আয়ত্তে নেয়ার অভিযোগ জাহিদের বিরুদ্ধে। তার আইনজীবীরাই ঠিক করে দিচ্ছেন বাদী পক্ষের আইনজীবী কে হবেন। দর্শক, আরও একবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ক্রাইম ওয়াচে। আগের পর্বে আমরা জানিয়েছিলাম ঝুট ব্যবসায়ী মাহবুবুর রহমান সুজন হত্যা মামলার বাদী ও তার স্ত্রী মমতাজ সুলতানা লুসিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। 1 মাস 8 দিন পর তিনি আদালতে হাজির হলেও আবারও চলে গেছেন আসামি পক্ষের জিম্মায়। বাদী আসামি একাকার। কি হতে পারে এই মামলার ভবিষ্যৎ? পুলিশের ভয়ে আত্মগোপনে থাকা অবস্থায় 2014 সালের 13 জুলাই
ধানমন্ডি এলাকা থেকে সুজনকে আটক করেন মিরপুর থানার এসআই জাহিদ। তার সাথে থানায় নিয়ে যাওয়া হয় স্ত্রী মমতাজ সুলতানা লুসি ও তার শিশুপুত্রকেও। নিজের চোখেই দেখেন স্বামীকে নির্যাতন করে হত্যার সেই ভয়াবহ দৃশ্য। এসআই জাহিদ সহ 10 জনের নামে মামলা করেন লুসি। স্বামীর হত্যাকারীদের বিচার নিশ্চিত করার জন্য 1.5 বছর আইনি লড়াই চালিয়ে যান লুসি। কিন্তু হঠাৎ কি হলো তার? 3 মাস যাবত তার গলমিলটা আমি দেখতেছি, বুঝছেন। সে বাসায় থাকে না, সে কাপড় চোপড় নিয়ে যায়, সে ওইটা করে সেটা করে, নাইলে তো আগে তো এতদিন এরকম করে নাই, সে তো চালাই গেছে, সে বিচার চাইছে। ফোন যখন দিতাম তখন ফোন দিলে দেখা যায় ফোন পাশে থেকে আসার আগে হয়েছে। তোমার মাকে কি তোমার চাচু কখনো কোনো হুমকি দিয়েছে? কি বলতো? ফোন দিলে কি বলতো বলো? ফোন দিলে কি বলতো? বলতো যে তোমার আম্মু ফোন দিছে, নাও কথা বলো। এরই এক পর্যায়ে সাক্ষ্য দিতে মহানগর দায়রা জজ আদালতে যাওয়ার পথে গত 6 জানুয়ারি নিরুদ্দেশ হন লুসি। তার সন্ধানে থানায় সাধারণ ডায়েরিও করেন পরিবার সদস্যরা। এ নিয়ে এনটিভি সহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হয়। 14 ফেব্রুয়ারি আসামি পক্ষ ঠিক করে দেয়া আইনজীবী সহ আদালতে হাজির হন লুসি। তাকে কোথাও খুঁজে না পেলেও বাপের বাড়িতে ছিলেন বলে দাবি করেন তিনি। এসআই জাহিদের তত্ত্বাবধানে ছিলেন? না না। কোথায় ছিলেন? না, আমি আমার বাবার বাসায় ছিলাম। তবে তার এই দাবি মানতে নারাজ নিহত সুজনের পরিবার। তাদের সাথে মামলা আপোষ করতে না পেরে লুসিকেই আসামিপক্ষ বেছে নিয়েছে বলে অভিযোগ করেন সুজনের স্বজনরা। আমি টাকার লেগা বিক্রি হই নাই, কিন্তু আমার বউ বিক্রি হয়ে গেছে। সে নাইলে এই ছেলে মেয়ে থিয়ে যাইতে পারে না। তার কি একটু মায়া এলো না? বাচ্চা তো তার কাছে নিয়ে দিচ্ছি আমি। হঠাৎ করে আইনজীবী পরিবর্তন করতে হবে কেন লুসিকে? আর আসামি পক্ষের সাথে আলোচনা করেই কি তাকে আইনজীবী নিয়োগ দিতে হবে? ফারুক তোমার সাথে কয়দিন কথা বলছে এই উকিল সম্পর্কে? দেশের তো বুঝলাম, তুমি তো আগে চিন্তা না, চিনতে হইলে লোক লাগবে না। তো ফারুক তোমাকে কয়দিন ফোন করে বলছে যে এই উকিলের সাথে কথা বলো? একটা বলতে হয়েছে না, সেটা কয়দিন? তাহলে কি ফারুকের সাথে দেখা হয়েছে? দেখা হয়েছে লুসি আমাকে অনেকবার দেখেছে, দেখানোর পরে আমার বলছে যে আমরা দেখেছে আমাকে এই গলিতে আমাকে দেখেছে। আমি তখন বলেছি আমি যেহেতু মামলা করতে পারি না, আমি আসামিপক্ষ লয়ার, আপনি অন্য আইনজীবী নিয়োগ করেন। উনি তো অন্য আইনজীবী নিয়োগ করছে, অন্য আইনজীবী উনি নিয়োগ করছেন। আমি বলছি এখানে অনেক আইনজীবী আছে, আপনি যে কোনো আইনজীবীকে জান, আমাদের বিল্ডিংয়ে অনেক আছে, ওই বিল্ডিংয়ে অনেক আছে, আপনি যাকে চয়েস। লুসির নতুন আইনজীবী আব্দুল হান্নান তিনি বলছেন যে লুসির মানে আপনার মাধ্যমেই লুসি ওনার কাছে। না, উনি বলতেই পারেন যে ওনার পাশে চেম্বার, উনি বলতেই পারেন। ফারুক সাহেব বলছিলেন যে ফারুক সাহেব কোন পক্ষের আইনজীবী? আসামি পক্ষের। হ্যাঁ, এটা আপনাকে আমি প্রতিদিনই বলছি যে উনি বললো স্যার এই মামলাটা আমি করতে পারবো না, এটা আপনাদের দেখেন। সেই হিসাবে আমরা দেখতেছি। মামলা আপোষ করতে সুজনের বাসায় গিয়েছিলেন বলে ক্রাইম ওয়াচ টিমকে মোবাইল ফোনে জানিয়েছিলেন এসআই জাহিদের মা। আমি বলছি যে আমার বাবা একটু জমি আছে, আমি জমিতে বিক্রি করে আমি যা হয় আমি তাই তোমাদের দিয়ে দেবো, একটা আমি রাখবো না বাবা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে নির্যাতন নিবারণ আইনে দায়ের করা এই মামলাটির আইনি সহায়তা দিচ্ছে জাতীয় মহিলা আইনজীবী সমিতি। তাদেরও ধারণা মামলা থেকে অব্যাহতি পেতে আসামিপক্ষ প্রলোভন কিংবা চাপ প্রয়োগ করে লুসিকে নিজেদের কবজায় নিতে চায়। বারবার দেখা যাচ্ছে যে আসামির মার সঙ্গে সে কথা বলেছে, প্রত্যেক দিন 1বার 2বার করে কথা বলেছে। তো অতএব সেই জন্য আমার মনে করি যে এখানে কিন্তু আসামিরা ডিরেক্ট তাকে বিভিন্নভাবে প্রলোভন দেখাচ্ছে এবং তাকে মানে ভয় দেখিয়ে, প্রলোভন দেখিয়ে, টাকা পয়সা দিয়ে এই কেসটাকে নষ্ট করার চেষ্টা করছে। লুসিকে যাতে চাপের কাছে নথি স্বীকার করতে না হয় সেজন্য সরকারের কাছে সাক্ষী সুরক্ষা দেওয়ার আকুতি জানিয়েছেন নিহত মাহবুবুর রহমান সুজনের মা। টাকা পয়সা খাইয়া এই খেল খেলতেছে। আমার সব আসামি গেল, সব বাইরে গেল, সব বিচার পেলাম না এই পর্যন্ত। আমি এসব কেন বাদী হইলাম না? আমি নিজের ছেলের বউ আসামি পক্ষের সাথে আতাত করায় এখন মামলার বিচার পাওয়া নিয়েও
শঙ্কায় আছে সুজনের পরিবার। আমার বাচ্চা গেছে আমি বুঝি, আমার সন্তান গেছে আমি বুঝি, আমি কি বিচার পাবো না? আমি কি সরকার কাছে বিচার পাবো না? পুলিশের কি বিচার নাই দুনিয়াতে? দর্শক, এতক্ষণ দেখলেন আমাদের অনুসন্ধান। এবার আপনার অনুসন্ধানী মনের দরজা জানালা খোলা রাখুন। আপনার আশপাশে ঘটে যাওয়া কিংবা ঘটতে পারে এমন কোনো অপরাধের কথা আমাদের জানান। আপনার পরিচয় গোপন রেখে ক্রাইম ওয়াচ টিম হাজির হবে আপনার দেখানো পথে। মুখোশ খুলব অপরাধীদের। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা প্রযোজক ক্রাইম ওয়াচ, NTV, BSCC ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল করতে পারেন crimewatch@ntvbd.com এই ঠিকানায়। আর পুনরায় অনুষ্ঠানটি দেখতে ভিজিট করুন www.ntvbd.com। ফেসবুকেও আমাদের পাবেন facebook.com/crimewatchntv। এবার বিদায় নেবার পালা। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। অপরাধ ও তার শেষ পরিণতি জানতে দেখুন ক্রাইম ওয়াচ।